সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির 14 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। শীতের রোদ লম্বা হয়ে নামছে। বাড়ির নিচে সব জমি, বড় বড় তামাক গাছ সামনের মাঠে, পেছনে সব পেঁয়াজের জমি, পেঁয়াজ, রসুন, আলু, বাঁধাকপি। এবং নরেন দাস জমির জন্য, তাঁতের জন্য সারা মাস খেটে খেটে এই সংসারকে সোজা করে রাখছে। নরেন দাস তার এই সংসারকে বড় বেশি ভালোবেসে সারাক্ষণ মাঠে অথবা তাঁত ঘরে কোনো না কোনো কাজের ভিতর ডুবে থাকে। নরেন দাস, পুবের বাড়ির নরেন দাস জমিতে এখন পেঁয়াজের গুঁড়িতে মাটি তুলে দিচ্ছে। মালতী দেখল, এই আগুনের ভিতর থেকে দেখল, নরেন দাস জমির মাটি সোনার মতো হাতে নিয়ে অপলক চেয়ে থাকছে। নরেন দাস মাটির ভিতর কি রস আছে, ফসলের মাটি কি রস দিয়ে গড়া। এই যে সোনার ফসল ঘরে ওঠে, কিসের এত পুণ্য এই সংসারে। বোধহয় নরেন দাস মাটির ভিতর তার রহস্য খুঁজছিল। মাটির সঙ্গে বিড়বিড় করে নরেন দাস তখন কথা বলতে আরম্ভ করে দিয়েছে, অথবা গাছগুলির সঙ্গে হতে পারে, কারণ ওর চারদিকে তামাক গাছ, চীনাবাদামের গাছ। কত যত্ন করে জল টেনে নরেন দাস মাটির ভিতর এইসব শস্যকণা পুঁতে দিয়েছিল। এইসব শস্যের জন্য নরেন দাসের বড় ভালোবাসা। প্রতিদিন ভোর হলে নরেন দাস তার নিজের জমির ভিতরে নেমে আসবে। কিছু না কিছু মাটি গাছের গুঁড়িতে দিতে দিতে গাছের সঙ্গে কথা বলবে, খেতে ভুলে যাবে, জীবনের অন্য সুখ দুঃখের কথা ভুলে যাবে। মালতী বড় একটা ঘটি নিল জলের, কিছু মুড়ি তেল দিয়ে মেখে বড় বড় দুটো পেঁয়াজের টুকরো নিল হাতে, নুন এবং কাঁচা লঙ্কা নিয়ে জমির পাশে নেমে গেল নরেন দাসকে খেতে দিতে। আর আসার সময় দেখল, গ্রামের সব মানুষই এই শীতের সকালে জমি এবং ফসলের ঘ্রাণে মাঠে নেমে যাচ্ছে। ঠাকুর বাড়ির ছোট ঠাকুর নেমে গেল মাঠে, পিছনে ইসম। ওরা নিশ্চয়ই সোনালি বালির চরে নেমে যাচ্ছে। ইসম নিশ্চয়ই জমি থেকে জল নেমে যাচ্ছে না বলে চিন্তিত। নিশ্চয়ই ছোট ঠাকুরকে বিশ্বস্ত মানুষ ইসম জমিতে নিয়ে গিয়ে জল নিয়ে কি করা যায়, কিভাবে জল নামিয়ে দেওয়া যায় চরের বুক থেকে, সেই সব সলা পরামর্শ করবে। তখন গোপাটে ধরে বাজারে যাচ্ছিল মঞ্জুর, জব্বর এবং অন্য অনেকে। নয়াপাড়ার বিশ্বাসেরা, হাসিমের বাপ জয়নাল, আবেদ আলী, কেউ যেন বাকি নেই। সকলে ষাঁড় গরু নিয়ে মাঠের রোদে নেমে আসছে। ফেলু শেখ হাজি সাহেবের খোদাই ষাঁড়টাকে তাড়িয়ে বেড়াচ্ছে মাঠে। এদের এখন শুধু ফসলের জন্য চাষাবাদ, আর এই চাষাবাদই মানুষগুলির সব আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন অথবা ভালোবাসা। আর কি চায় মানুষগুলি? মানুষগুলি তারপর ধর্ম করতে চায়। হিন্দু পাড়াতে তখন যাত্রা নাটক হবে, রাবণ বধের পালা গান, রামায়ণ গান, রাম সেজে আসবে লোকনাথ পাল। মাঝি বাড়ির বড় শামিয়ানার নিচে ঢোলক বাজবে। গ্রামের বুড়ো বুড়িরা তখন কেউ ঘরে থাকবে না। এই শীত এলে কবিগান হয় চন্দদের বাড়ি, বড় বড় ডে লাইট জ্বলবে। মনে হবে তখন গ্রামটা মেলার মতো। পরাপর্দির হাট থেকে দোকানপাট তুলে শ্রীশচন্দ্র চলে আসবে। শীত এলেই কত রকমের মেলা বসবে, দূরে দূরে কত মানুষ চলে যাবে, ঘোড়দৌড় হবে। বাজি জেতার জন্য বিশ্বাস পাড়াতে রোজ ঘোড়দৌড়ের মহড়া হচ্ছে। সঙ্গে সঙ্গে মনে হলো অমূল্য তাঁত ঘরে মহড়া দিচ্ছে, অথচ এই অমূল্য আগে কত হাবাগোবা ছিল। এই অমূল্য সারাক্ষণ তাঁত বুনে ঘরের বার হলে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। অমূল্য মালতীর বান্দা লোক ছিল। সেই অমূল্য কি করে গত বর্ষায় ওরা সেই যে অষ্টমীর স্নানে একসঙ্গে এক নৌকায়, বড় নৌকা, প্রায় তেমাল্লা হবে, পাড়ার বড় পিসি, ধনবউ, মাঝি বাড়ির কালপাহাড়ের মা, নরেন দাস, প্রায় গ্রামের গোটা লটবহর এক নৌকায় শুয়ে বসে একদিনের পথ নাঙ্গলবন্ধ। নাঙ্গলবন্ধের বান্নিতে মালতী সকলের সঙ্গে স্নান করতে গিয়েছিল। অষ্টমীর স্নানে কত মানুষ, নদীর দুপাড়ে কত দেবদেবীর মূর্তি,
মাটি দিয়ে গড়া ভৈরব ঠাকুরের বড় নীল রঙের পেটের দিকে তাকিয়ে অমূল্য রসিকতা করেছিল। বড় নদী, দুপার প্রায় দেখা যায় না নদীর। কত নৌকা এসেছে, কত মানুষ এসেছে স্টিমারে, আর পাপ ঢেলে পুণ্য নিতে দুপারে তিল ধারণের স্থান ছিল না। মালতীও সকলের সঙ্গে নদীর জলে স্নান করতে নেমেছিল। পাড়ে অমূল্য, পকেটে তামার পয়সা। মালতীর হয়ে ঠাকুরের দক্ষিণা, তিল, তুলসী সব সংগ্রহ করে দিচ্ছিল। গোটা মেলাতে সেই সারাক্ষণ মালতীকে দেখাশোনা করেছে। সে মালতীকে নিয়ে ঘুরেছে। একটা লক্ষ্মীর পট কিনে দিয়েছিল অমূল্য। মালতীর জন্য পয়সা খরচ করতে পেরে অমূল্য গুনগুন করে একসময় গান ধরেছিল। পয়সা খরচ করার হকদার হতেই মালতী অমূল্যের জিম্মায় কি করে যেন চলে গেল। অমূল্য মালতীকে একসময় বলেছিল, দিদি আসেন, সাঁতার দিয়া নদী পার হই। নদী পার হইতে বুঝি তোমার ইচ্ছা হয় অমূল্য? বড় ইচ্ছা হয়। নদীর জলে এক কুম্ভীর ভাসা যায়, তোমার গানটা মনে পড়ে অমূল্য? অমূল্য বলেছিল, পড়ে। মালতী ভিড়ের ভিতরে অমূল্যর দিকে অপলক তাকিয়ে বলেছিল, বড় ডর ওই কুম্ভীর রে। কোনো ডর নাই মালতী দিদি। আর ডর নাই বলেই হয়তো অমূল্য সারাটা দিন মালতীকে নিয়ে ঘুরতে পেরেছিল। অষ্টমীর স্নানে মালতীকে আর কেউ এত আদর করে সোহাগ করে মেলা দেখায়নি। শোভা আবু সঙ্গে ছিল না। নরেন দাস তাঁতের কাপড়ের দোকান খুলে বসেছিল। আর সেই থেকে অমূল্য হাবাগোবা থাকল না। বান্দালোক অমূল্যর খাই খাই সহসা বড় বেশি বেড়ে গেল। সূর্য এবার গোপাটের ওপাশে উঠে এলো। এখন হাতে পায়ে শীতটা জমে নেই। মালতী দেখল হাঁসগুলি গর্তের ভিতর প্যাঁক প্যাঁক করছে। মালতী গর্তের মুখ থেকে টিনটা তুলে দিল। হাঁসগুলি গলা বের করে দিল প্রথমে। বড় পুরুষ হাঁসটা সকলকে ঠেলে প্রথমে বের হয়ে এলো। অমূল্য বারুদির হাট থেকে পুরুষ হাঁসটা কিনে দিয়েছে মালতীকে। গত বর্ষায় কোথায় যে তার প্রিয় পুরুষ হাঁসটা হারিয়ে গেল। রাতের অন্ধকারে বিলের মাঠে এসে এবং অমূল্য পুরুষ হাঁসটাকে ঝোপে জঙ্গলে খুঁজে খুঁজে পেল না। অন্ধকার রাতে হাঁসটার অন্বেষণে নৌকায় মালতী এবং অমূল্য ধান ক্ষেতের ভিতর ঘোরাঘুরি করছিল। শ্যামু নৌকায় গ্রামে ফেরার সময় ওদের দেখে অমূল্যকে বলেছিল, অমূল্য বাড়ি যাও। মালতীকে বলেছিল, আন্ধার রাইতে মাঠে ঘাটে একা ঘুরতে নাই মালতী, বাড়ি যা, হাঁসটা আমি দেখতাছি কই গেল। শ্যামু শেষ পর্যন্ত হাঁসটার খোঁজ দিতে পারেনি। হাঁসটা নিখোঁজ হবার পর থেকেই মালতী বড় ম্রিয়মাণ ছিল। অমূল্যর পুরুষ হাঁসটা নীল, কালো এবং খয়েরি রঙের। কি করে, কত কষ্ট করে এবং সারা হাট ঘুরে মাত্র এই একটা তাজা হাঁস মালতীর জন্য অমূল্য সংগ্রহ করতে পেরেছে। প্রায় কথায় কথায় এই হাঁসের জন্য অমূল্যর কি কষ্ট গেছে। অমূল্য কত লোককে একটা ভালো পুরুষ হাঁস মালতী দিদির জন্য বলে রেখেছিল। সময়ে অসময়ে কথাটা শোনাবার চেষ্টা করত সে। আর এই হাঁস কিনে দেবার পর থেকে অমূল্যর আবদারটা আরও বেড়ে গেল। অমূল্য, তুমি অমূল্য তাঁত বুনে খাও, বিধবার ধম্ম কি বুঝবে। যেন মালতীর বলার ইচ্ছা, বিধবার সম্মান বৈধব্যে, বিধবার শাক অন্নে। তুমি অমূল্য তাঁতের খটখট শব্দ শুনে দুকান ভোঁতা করে রেখেছ। নাকে তোমার গন্ধ থাকে না, চোখে তোমার স্বপ্ন ঝোলে। আমি বিধবা মালতী সারাদিন এই সংসার করে ঘরদোর পরিষ্কার রেখে তোমার তাঁতের নলি ভরে শাক অন্নে আমার ভুঁড়ি ভোজন। ঢেকুরে আঁশের গন্ধ থাকলে আমার সম্মান বাঁচে না। পুরুষ হাঁসটার মতো বনে বাদাড়ে, জলের ঘাটে অথবা রাতের আঁধারে ঘাড় কামড়ে সুখ পেতে চাও, তাতে আমার সম্মান বাঁচে না। তুমি আমায় ভালোবাসা দাও, শুধু আঁশের আশায় ঘুরলে আমিও একদিন গলা কামড়ে দেব। শুধু আঁশে আমার ভালোবাসা কথা কয় না। স্বপ্নটা দেখার পর থেকে কেন জানি অমূল্যর প্রতি নৃশংস ভাবটা আরও বেড়ে গেল। অমূল্য আর জব্বর বড় বেশি ঘুরঘুর করছে। মালতী ভাবল,
দাদাকে একদিন সে সব বলে দেবে, কারণ জব্বরও কম যায় না। জব্বরের কথা মনে আসতে মালতীর মুখটা ঘৃণায় কুঁচকে গেছে। মালতী এখন হাঁস নিয়ে ঘাটে যাচ্ছে। মনে মনে অমূল্য ওর ভিতরে তাঁত বুনছে, একবার এদিক একবার ওদিক। পুরুষ হাঁসটা অন্য হাঁসগুলিকে জলে নামতে দিচ্ছে না, তার আগেই ঠোঁট কামড়ে ঝগড়া করতে চাইছে। মালতী পুরুষ হাঁসটার কাণ্ড দেখে অন্য দিনের মতো আজও মুখে আঁচল চাপা দিল। ওর ভিতর থেকে এখন আবার সেই দুষ্টু হাসিটা মুখে খেলে গেল। তর সয় না। মালতী হাঁসগুলিকে জলের দিকে নিয়ে যাবার সময় কথাটা বলল। আর এইসব দেখলেই মনটা তাঁতের মাকুর মতো কেবল এদিক ওদিক করতে থাকে। এ একটা ইচ্ছার ভাব থাকে ভিতরে, সাপটে ওকে কেউ খেয়ে ফেলুক। কিন্তু ফের কেন জানি মনে হয় বিধবা মানুষের এই ইচ্ছা ভালো নয়। তখন শুধু স্নানের ইচ্ছা, ডুবে ডুবে শরীর থেকে সব পাপ চিন্তা মুছে দেবার ইচ্ছা, যেন স্নান না করলে জাত যাবে। তারপর আবার মনে হয় বিধবার আবার জাত, বিধবার আবার ছোট বড়। সবল যুবতী মালতী, যার অঙ্গে লাবণ্য ঝরে পড়ে, যার মুখ পেঁয়াজের কোমল খোসার মতো নরম, আর যার ইচ্ছার ঘরে অমূল্য শুধু একটা বাঁদর, সারাক্ষণ লেজ তুলে বসে আছে। সেই অমূল্যকে স্বপ্নে দেখে মুখ বড় বিস্বাদ লাগছিল। হাঁসগুলি জলে নেমে গেলে মালতী একবার চারদিকে তাকালো। হাঁসগুলি ডুবে ডুবে স্নান করছে, কেউ নেই কাছে। তামাক ক্ষেত পার হলে উঁচু জমি, জব্বর সেখানে হাল চাষ করছে। নরেন দাস জমির নিচ থেকে রস তুলে পেঁয়াজ, রসুন অথবা চীনা বাদামের শরীর পুষ্ট করার চেষ্টায় আছে। আর যেন কোথাও কোনো দৃশ্য ঝুলে নেই, শুধু ঠাকুরবাড়ির সোনা পড়ছে। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। লালটু পড়ছে, "At last the selfish giant came." জব্বর হাল চাষ করছে। মালতী দেখতে পেল জব্বর গায়ে গরু ফেলে এক্ষুনি ছুটে আসবে। "মালতী দিদি, বদনাতে পানি দেন, গলাটা শুকাইয়া গেছে।" মালতী ভাবল জব্বর এলে শামসুদ্দিনের খবর নেবে। শামু এখন এখানে নেই, ঢাকা গেছে। পাগল ঠাকুর হাতি দিয়ে ওদের জলসা ভেঙে দিয়েছিলেন, ফেলু শেখের হাত ভেঙে দিয়েছেন। তারপর থেকে শামু বুঝি হিন্দুপাড়া আসা ছেড়ে দিয়েছে। ছোট ঠাকুর শচীন্দ্রনাথ একদিন গোপাটে দাঁড়িয়ে শামুর সঙ্গে কি সব কথা বলতে বলতে বৎসা করেছিলেন। সেই থেকে শামু আর আসে না। শামুর মেয়েটা মাঝে মাঝে গোপাটে এসে ওদের ছাগল গরুগুলি নিয়ে যায়। বড় নথ নাকে দিয়েছে মেয়েটা। ঠাকুরবাড়ির অর্জুন গাছটার নিচে দাঁড়িয়েছিল, কারো জন্য অপেক্ষা করছিল। মালতী চুপি চুপি হেঁটে গিয়ে বলেছিল, "খিরে ফতিমা, তুই?" ফতিমার ছোট চোখ, বড় নথ নাকে, শিশু বয়সের মুখ চোখ শুধু লাবণ্যে ভরা, বিনুনি বাঁধা চুল। ফতিমা কিছুক্ষণ মালতীর দিকে তাকিয়ে বলেছিল, "পিসি, সোনা বাবুরে দিয়েন।" বলে সে কোঁচড় থেকে দুটো লটকনের থোকা মালতীর হাতে দিয়েছিল। অসময়ে লটকন ফল, সুতরাং মালতী বিস্মিত। ফতিমা নিজেই বলল, "আবেদ আলী চাচা উজান থেকে আনছে।" মালতীর কেন যেন দু হাতে মেয়েটাকে জড়িয়ে ধরার ইচ্ছা হয়েছিল, কিন্তু মুসলমানের মেয়ে, ছুঁয়ে দিলেই জাত যাবে। সে লটকনের ফল খুব আলগা করে হাতে নিল। সে ফতিমাকে ছুঁল না, শুধু হাসতে হাসতে বলল, "সোনা বাবুর লাইগা বড় কষ্ট তোর, বড় হইলে বাবুর লগে বিয়া দিয়া দিমুনে।" ছোট মেয়ে, অথচ সামান্য রসিকতা ফতিমাকে কেমন লজ্জিত করেছিল। ফতিমা আর দাঁড়ায়নি, সে গোপাট ধরে ছুটছিল। লজ্জায় হোক অথবা অন্য এক কারণ যেন মেয়েটাকে গোপাট ধরে ছুটে যেতে সাহায্য করছে। অথবা এত যে গাছগাছালি, যার ছায়া সারা গ্রামে এবং মাঠে জড়িয়ে আছে, তার ভিতর নিরন্তর এক সুষমা আছে যেন। এই সুষমা, ভালোবাসার সুষমা, মেয়েটার সারা অঙ্গে লেপ্টে আছে।
হেমন্তের শেষ বিকেল ছিল সেটা। মেয়েটা ক্রমে এক সুষমার ভিতর হারিয়ে গেল। সে সুষমা মালতীকে দীর্ঘদিন অভিভূত করে রেখেছে। সোনা পড়ছে তখনও, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। হাঁসগুলি জলে ডুবছিল, ভাসছিল। পাড়ে দাঁড়িয়ে মালতী, জলে ওর লম্বা ছায়া। মালতী জলে নিজের মুখ দেখতে পাচ্ছে। এই পাড়ে দাঁড়িয়ে কত কথা মনে হয়। শামুর কথা মনে হয়, রসো এবং বুড়ির কথা মনে হয়, আর সেই মানুষের কথা মনে হয়। সে মানুষ কৈশোরে ওকে সাপটে চুমু খেয়েছিল, তারপর ভয়ে নিরুদ্দিষ্ট। সে মানুষ গত রাতে এসেছে, এখন আর তেমন ছোট নেই, কথায় কথায় ঝগড়া করবে না। এখন মানুষটা বড় এবং মহৎ। মানুষটা দেশের কাজ করে বেড়াচ্ছে, জেলে ছিল কিছুদিন। সবে এখন কেমন জানি গল্প কথার মতো মনে হয়। মালতী জলে আর হাঁস দেখতে পাচ্ছিল না, শুধু মানুষটার শরীর মুখ জলের ওপর ভেসে থাকতে দেখল। এই মানুষটাকে দেখার জন্য পাগলের মতো ঠাকুর বাড়ির ঘাটে সারাটা সকাল ডুবে ডুবে স্নান করল। বড় বোর জন্য পূজার ফুল তুলে দিল। এমনকি ঠাকুর ঘরের পাশে মানুষটা দেখতে পাবে ভেবে চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু কোথায়? ফের সেই অমূল্যর মুখ। অমূল্য এবং জব্বর উভয় মিলে কেবল যেন ওকে গিলতে আসছে। সে মানুষটার জন্য ঠাকুর ঘরের দরজায় অধিক সময় অপেক্ষা করতে পারল না। কেউ দেখে ফেলে এই ভয়ে। এমনকি বড় বউকে বলতে পারল না, বৌদি, রঞ্জিত নাকি কাল রাইতে আইছে। কারণ ভালোবাসার সুষমা মালতীর চোখে। মালতী রঞ্জিতকে দেখার জন্য ঘাটের পাড়ে যেসব ঝোপ জঙ্গল ছিল সেখানে নিজেকে অদৃশ্য করার ইচ্ছাতে বসে পড়তেই কে যেন বলে উঠল, মালতী, তুমি এখানে একা? মালতীর বুকটা ধড়াস করে উঠল। সে পিছনের দিকে মুখ ফেরাতেই দেখল রঞ্জিত দাঁড়িয়ে আছে, হাত ধরে আছে সোনা। সব লুকোচুরি এবার বুঝি ফাঁস হয়ে গেল। মালতী প্রথমে মাটি থেকে কিছুতেই চোখ তুলতে পারল না। পাতায় পাতায় পড়ে নিশির শিশির। এখন আর কেউ পড়ছে না। সব সহসা বড় চুপ মেরে গেছে। এমনকি কীট পতঙ্গের আওয়াজ টের পাওয়া যাচ্ছে না। মালতী ভয়ে ভয়ে বলল, হাঁস ছাড়তে আইসি। এই বলে মুখ তুলে তাকালো রঞ্জিতের দিকে। মনে হলো এখন কোথাও কিছু চুপ করে নেই, সকল কিছু ডেকে বেড়াচ্ছে। হাঁস, মুরগি, গরু, বাছুর, কাক পক্ষী সকলেই কলরব করছে। ঠিক তখনই মালতী তাঁত ঘরে অমূল্যর ঠক ঠক তাঁতের শব্দ শুনতে পেল। রঞ্জিতকে দেখে মালতীর দীর্ঘদিন পর সব ভয় কেটে গেছে। জব্বর অথবা অমূল্য কেউ বুঝি আর তাকে গিলে খেতে পারবে না। কোথাও যেন তখনও একই স্বরে কে পড়ে যাচ্ছে, অ্যাট লাস্ট দি সেলফিশ জায়ান্ট কেম। মালতী কান পেতে শোনার সময় রঞ্জিতের দিকে তাকিয়ে সামান্য হাসল। রঞ্জিতও সামান্য না হেসে পারল না। মালতীর দিনগুলো মন্দ কাটছিল না। রঞ্জিত আসার পরই মালতীর মনে হলো ওর কি যেন হারিয়ে গিয়েছিল জীবন থেকে, কি যেন নেই। সংসারে কি না থাকলে ফাঁকা ফাঁকা মনে হয় এমন এক জিনিস রঞ্জিত ফিরে আসার সঙ্গে সঙ্গে মালতীর জীবনে ফিরে এসেছে। শীতকাল বলে তাড়াতাড়ি বেলা পড়ে যায়। শীতকাল বলে জলে বাঁশ পচা গন্ধটা তেমন তীক্ষ্ণ মনে হচ্ছে না। আর শীতকাল বলেই গ্রামের সকলে সকাল সকাল জল নিতে চলে আসে কুয়োতে। চাকের কুয়ো লম্বা, গলা পর্যন্ত দাঁড়ালে দেখা যায়। কুয়োতলা পার হলে বাঁশ ছাড়। ইসম শক্ত বাঁশ খুঁজছে। রঞ্জিত একটা করে কোপ মেরে আলগা করে দিচ্ছে, আর ইসম সেই বাঁশ টেনে বের করে কঞ্চিগুলি ছেঁটে দিচ্ছিল। যারা জল নিতে এসেছিল ওরা বেশিক্ষণ কুয়োতলায় অপেক্ষা করল না। বড় বউর সে নিখোঁজ ভাইটি ফিরে এসেছে। সরু গোঁফ, বড় চোখ, আর বিদেশ বিভুঁয়ে থাকে বলেই হয়তো শরীরে এক ধরনের শ্যামল লাবণ্য। মালকোচা মেরে ধুতি পড়েছে, চুল কোকড়ানো, মাথার মাঝখানে সিঁথি। লম্বা মানুষ রঞ্জিতকে এখন আর দেখলে চেনাই যায় না। বাপমা মরা সেই বালক এত বড় হয়ে এখন মশাই হয়ে গেছে।
যারা জল নিতে এসেছিল তারা সকলেই প্রায় বালতি ফেলছে কুয়োর ভিতর এবং জল তুলে আনার সময় রঞ্জিতকে দেখছে। সুদর্শন এই যুবকটিকে সকলেই এক নজরে চিনতে পেরেছিল। কতদিন আগের কথা যেন। কেউ কেউ ডেকে ওর সঙ্গে কথা বলল, যাদের সঙ্গে সম্পর্ক ছিল, সে যাদের দিদি বলে ডাকত। পাড়াপড়শি যারা একসময় ওকে স্নেহ ভালোবাসা দিয়েছিল, মা মরা ছেলে বলে যারা ওকে সামান্য ভালো মন্দ হলে ডেকে খাওয়াতো, তারা জল তুলে নিচে নেমে গেল এবং ওর সঙ্গে কথা বলে ঘরে ফিরে গেল। মালতী এলো সকলের শেষে। ওর কাঁখে কলসি, পরনে তাঁতের শাড়ি। মালতী যে বিধবা এ শাড়ি পরলে মনে হয় না। মনে হয় কুমারী মালতী শখ করে এখন জল তুলতে এসেছে। মনে হয় মালতী এই মানুষের সামনে সাদা থান পরতে লজ্জা পায়। সেই সোজা কুয়োতলায় কলসি রেখে যেখানে রঞ্জিত বাঁশ কাটছিল সেখানে গিয়ে দাঁড়ালো। এত বাঁশ দিয়ে কি হইব? রঞ্জিত বলল, জলে ভিজিয়ে রাখবো, লাঠি হবে, পাকা বাঁশের লাঠি। সোনা আশেপাশে ছোটাছুটি করছে। সেই নতুন মানুষটিকে কখনো ছাড়ছে না। মানুষটি তাকে কত দেশ বিদেশের সব অদ্ভুত গল্প শুনিয়েছে, অদ্ভুত সব ম্যাজিকের কথা বলেছে। সোনা বলল, পিসি, রঞ্জিত মামা রাইতের বেলা ম্যাজিক দেখায়। মালতী আরেকটু নেমে গেল। যেখানে ইসম বাঁশের গুঁড়িতে দা রেখে কাটা বাঁশ ঝাড় থেকে টেনে নামাচ্ছে সেখানে গিয়ে দাঁড়ালো এবং বলল, তোর মামার কথা আর কইস না। রঞ্জিত মালতীর দিকে তাকালো না। সে বাঁশের কঞ্চি কেটে সাফ করছে, কারণ মালতীর কোনো রহস্যজনক কথা শুনলেই শুধু সেই দৃশ্যটা মনে পড়ে। সেদিন মালতীর রাগে অথবা ক্ষোভে কিংবা হয়তো উত্তেজনায় কেঁপে কেঁপে উঠেছিল। চোখ মুখ লাল, চোখ ভিজা ভিজা, যেন মালতীর সব সতীত্ব রঞ্জিত কেড়ে নিয়েছে। প্রায় মালতী কেঁদে ফেলেছিল। রঞ্জিতের সে কথা মনে হয়, আর মনে হয়, মালতী, তোমার সেই দৃশ্যটা মনে পড়ে না? মালতী, তুমি দিদিকে আর কিছু বলনি তো? রঞ্জিত এবার মালতীর দিকে সহজভাবে তাকালো, বলল, মামার কথা বলতে নেই কেন? রঞ্জিত এমনভাবে তাকালো যেন মালতীরও সেই দৃশ্যটা মনে পড়ুক এমন এক ইচ্ছা। সুতরাং মালতী আর দেরি করল না। সে জল ভরে চলে গেল। চলে গেলেই শেষ হয়ে যায় না। যেতে যেতে বড় বৌদির সঙ্গে গল্প করল। বড় বউ এবং ধন বউ ঢেঁকিতে ঠাকুর ভোগের জন্য ধান ভানছে। ভানা ধান ঢেঁকির মাথার কাছে বসে শশীবালা ঝাড়ছিলেন। পাগল ঠাকুর আজ কোনো দিকে বের হয়ে যাননি। তিনি উঠোনে আপন মনে পায়চারি করছেন। মালতী উঠোনে এসেও বাঁশের কোপ শুনতে পেল। এই বাঁশ দিয়ে কি হবে? বাঁশ দিয়ে লাঠি হবে। তার তোড়জোড় চলছে। মানুষটার শরীর, হাত, পা, মুখ সারাক্ষণ কেন জানি বুকের ভিতরে নড়ে চড়ে বেড়ায়। এমন মানুষটাকে দেখার জন্য ছলছুতো করে কেবলে বাড়িতে চলে আসা। কি আর কাজ মালতীর? নরেন দাস এখন আর বাড়িতে নেই। অমূল্য মাথায় ডুরে শাড়ি নিয়ে বাবুরহাটে গেছে নরেন দাসের সঙ্গে। এখন বাড়িতে শুধু শোভা, আবু, মালতী। আভারানী আছে, কিন্তু এত নিরীহ যে মনেই হয় না একটা মানুষ বাড়িতে আছে। আভারানীকে রঞ্জিত বৌদি বলে ডাকে। রাতের বেলায় যখন শীত বলে সকলে তাড়াতাড়ি শুয়ে পড়ে, তখন বৈঠকখানায় শচীন্দ্রনাথ লালটু পল্টুকে পড়াতে বসেন, আর তখন রঞ্জিত নিজের ঘরে বসে সামান্য আলোতে কি সব বড় বড় বই পড়ে। কত বই পড়ে মানুষটা। মানুষটা এখন কথা কম বলে। বেশি কথা বললে মালতীর দিকে তাকিয়ে একটু হাসে, যেন অজ্ঞ লোকের কথা শুনে হাসছে। তখন অভিমানে মুখটা লাল হয়ে ওঠে মালতীর। মানুষটা তখন অপরাধীর মতো চোখ করে তাকায়। তাকালেই কিছু দৃশ্য। ভয়ে মানুষটা নিরুদ্দেশে চলে গেল। মালতী একদিন বলেছিল, এত ডর পুরুষ মানুষের ভালো না। আমার আবার কিসের ডর? ডর না, মুখে কইলেই কি সব কন যায়? আমার কিন্তু মনে হয়েছিল তুমি দিদিকে সত্যি বলে দেবে। আর কিছু মনে হয় নাই তো?
আবার কি মনে হবে? কেন? মালতীর নামে কত কথা মনে হইতে পারে। আমার আর কিছু মনে হয়নি মালতী। আমি তারপর অনেক দূরে চলে গিয়েছিলাম, আসাম চলে যাই। সেখান থেকে ফিরে আসি 2 বছর পর। কলকাতায় লাহিড়ী মশাইয়ের সঙ্গে দেখা। তিনি আমাকে প্রায় টেনে তুলেছেন। বলতে বলতে থেমে যেত রঞ্জিত। স্বপ্ন দেখতে শিখে গেলাম, এখন সব খুব তুচ্ছ মনে হয়। বোধহয় বেশি বলা হয়ে গেল, তার গোপন জীবনের কথা বুঝি ফাঁস হয়ে গেল। সে সহসা থেমে আর কিছু বলতে চাইত না, নিজের কথা ভুলে গিয়ে বলতো, তুমি কেমন আছো? তোমার সব খবরই আমি রাখতাম। তুমি যে এখানে চলে এসেছো তাও। কিন্তু তারপর আবার কি যেন বলার ইচ্ছা। তারপর যা আছে সে তো দেখতেই পাচ্ছ, এই নিয়ে আছি। শামুকে আর দেখি না কেন? শামু ঢাকা গেছে, লিগ লিগ কইরা দেশটারে জ্বালাইয়া দিল। শামু তবে পার্টি করে? পার্টি না সাই। মালতীকে খুব হিংস্র দেখাচ্ছিল। মালতী বলল, লাঠি তো বানাইতেছ মেলা, কিন্তু লাঠি দিয়া মাথা ভাঙতে পারবা কয়টা? লাঠি তো মালতী মাথা ভাঙার জন্য নয়, মাথা রক্ষা করবার জন্য। আমি ভেবেছি এখানেই মূল আখড়া করব, তারপর আরও 3টে ছোট ছোট আখড়া খুলব। একটা বামন দিতে, একটা সমান দিতে, আর একটা 12 দিতে। তারপর সেখানে যারা যারা শিখে ফেলবে তারা আবার ছোট ছোট নতুন নতুন আখড়া খুলবে। গ্রামে আখড়া খুলে আমাদের প্রত্যেককে লাঠি খেলা, ছোড়া খেলা সব শিখে নিতে হবে। নিজের মাথা রক্ষা করবার জন্য আমরা এসব করছি, অন্যের মাথা ভাঙার জন্য নয়। মালতী কেমন লজ্জা পেল। তারপর বলল, তুমি আমারে 2-4টা কৌশল শিখাইয়া দাও। আমারে লাঠি খেলা শিখাইলে তোমার আবার জাত যাইব না তো? জাত যাবে কেন? আমি মেয়ে মানুষ, অবলা জীব। অবলা জীবেদেরই বেশি শিখতে হবে। আরম্ভ হোক, সব গোছগাছ করে নি, খেলা জমে উঠুক। খেলা শিখাইব কে? আমি? তুমি আবার এইসব শিখলা কবে? এক ফাঁকে শিখে ফেলেছি। তুমি কত না কিছু জানো, কত না কিছু করতে পারো। আমি কিছুই করতে পারিনি মালতী, কত কিছু করার আছে আমাদের। তুমি সব জানলে অবাক হয়ে যাবে। আমারে দলে নেও না। দল পেলে কোনখানে? এই যে তুমি লাঠি খেলার দল করতেছ। দল কথাটা বলতেই রঞ্জিত কেমন সন্ত্রস্ত হয়ে পড়ল। দল বলা উচিত নয়, কারণ সে এখানে গোপনে কিছুদিন বসবাস করতে এসেছে। সে বলল, না, আমি কোনো দল করছি না মালতী। আমার দল করার কি আছে? কেন? বৌদি যে কইল তুমি দেশের কাজ কইরা বেড়াও। তাহলে দিদি তোমাকে সব বলেছে? বলে সামান্য চুপ করে থাকলো রঞ্জিত। সকালবেলার রোদ ওদের পিঠে পড়েছিল। ওরা দীনবন্ধুর বড় ঘরটার পেছনে দাঁড়িয়ে কথা বলছিল। লালটু, পল্টু, সোনা সকলেই ওকে ঘিরে আছে। ওরা মালতী পিসিকে দেখছে। মামা মালতী পিসির মুখের দিকে তাকিয়ে কথা বলছে। মালতী পিসি মাটির দিকে তাকিয়ে কথা বলছে। মালতী কিছু বলতে যাচ্ছিল, দেখল এসব ছোট ছোট ছেলেদের সামনে বলা ঠিক না। মালতী আর কোনো কথা না বলে চলে গেল।